দর্শক, জামাত একটা অদ্ভুত দাবি করে বসেছে। সেটা হচ্ছে যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করতে হবে এবং সাবেক উপদেষ্টা আরেকজন যিনি রিজওয়ানা হাসান, তাকে রাজসাক্ষী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কেন? কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে রাজসাক্ষী হয়ে পড়েছেন রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান সরকারের থেকে বিএনপির পক্ষে কাজ করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়ে এনেছেন গত নির্বাচনে। জামাতের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হলো ডক্টর খলিলকে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কার করতে হবে, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাহলে কি প্রফেসর ইউনূস সরকারের ওপরে যে আস্থার ব্যাপারগুলো আমরা দেখেছি এনসিপি জামাতের, সেই আস্থাটা এক নিমিষেই উবে গেল? চলুন একটু জেনে দেখি জামাত নেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের তিনি কি দাবি করলেন, রিজওয়ানা হাসান কি এমন কথা বলেছিলেন যেটাতে মনে হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং প্রফেসর ইউনূস ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নতুন অভিযোগ এবং স্পেসিফিক প্রমাণ কিংবা রাজসাক্ষীর প্রসঙ্গ সামনে আনলো জামাত এবং তারা বলল যে আমরা অবশেষে একজন রাজসাক্ষী পেয়ে গেছি যে নিজেই স্বীকার করেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে। এবং এই কারণেই ডক্টর খলিল এবং রিজওয়ানা হাসানকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার কথা বলছেন, নানা কথা বলছেন। কি বলছেন একুশে টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়ার দাবি জামাতের। খলিলুর রহমান সম্পর্কে এই কথা যখন বলছেন, রিজওয়ানা হাসানকে রাজসাক্ষীর কথা বলছেন, কিন্তু রিজওয়ানা হাসান কি এমন কথা বলেছিলেন যে এটা রাজসাক্ষী হওয়ার মতো? আরেকটা শিরোনাম দেখে নিন কালের কণ্ঠের, সেখানে বলা হচ্ছে ধর্মীয় উগ্রবাদীদের মেন স্ট্রিম হতে দেয়নি রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে যেটা বলেছেন যে বাংলাদেশে নারী বিদ্বেষী কাজ যারা করে, নারী বিদ্বেষী কথাবার্তা করে, নারী বিদ্বেষী রাজনীতি করে, তাদেরকে মেন স্ট্রিমে আমরা আসতে দিইনি। তারা মেন স্ট্রিমে আসতে চেষ্টা করেছিল কিন্তু তাদেরকে আমরা মেন স্ট্রিমে আসতে দিইনি। কালের কণ্ঠ বলছে অন্তর্বর্তী সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় আসতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন সমাজে একটি শক্তি সবসময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূলধারায় আসতে না পারে এবং আমরা সেই কাজটা করতে পেরেছি। চ্যানেল ওয়ানের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। অর্থাৎ এই কথার মাধ্যমেই জামাত এটাকে বলছে যে রাজসাক্ষী আমরা পেয়ে গেছি, যিনি নিজেই বলেছেন যে ধর্মীয় শক্তিকে মেন স্ট্রিমে আসতে দেয়া হয়নি, তারা আসতে দেয়নি। এটাকেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছেন জামাত নেতা এবং এই ব্যাপারে তিনি বলছেন যে এখন আমরা আদালতের শরণাপন্ন হব। স্পেসিফিক 50টার বেশি আসনে আমরা অভিযোগ অলরেডি দিয়েছি, এই ব্যাপারে আরও পদক্ষেপ নেব এবং বিএনপিকে অবশ্যই খলিলুর রহমানকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে হবে এবং রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা করেছে। খলিলুর রহমান সম্পর্কে বলছেন যে খলিলুর রহমান তিনি সরকারে বসে থেকে অনেক কাজ করেছেন এবং তিনি লন্ডন বৈঠকের সময় তারেক রহমানের সঙ্গে যে প্রফেসর ইউনূসের লন্ডন বৈঠক, সেই লন্ডন বৈঠক থেকেই মেকানিজম শুরু করে তিনি পরবর্তীতে এরকম কোনো কথা না থাকলেও উপদেষ্টারা পরবর্তীতে কোনো সরকারের মন্ত্রী কিংবা কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন না এরকম কথা থাকলেও তিনি সেই কথা ভঙ্গ করে নতুন সরকারে মন্ত্রী হিসেবে জয়েন করেছেন এবং তার মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন যে বিগত সরকারে বসে থেকে তিনি বিএনপির জন্য কাজ করেছেন এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সবথেকে বড় ভূমিকা তিনি পালন করেছেন। তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদে প্রফেসর ইউনূস সরকারের যারা ছিলেন
বলছিলেন তাদের তো কারোরই পরবর্তী সরকারে কোনো লোভনীয় পোস্টে আসার কথা নয়, তাহলে খলিলুর রহমান আসলো কেন, তাকে বিএনপি মন্ত্রী বানালো কেন? নিশ্চয়ই পেছনে কোনো কারণ রয়েছে, তাকে মন্ত্রিসভা থেকে বের করতে হবে, কারণ অনুসন্ধান করতে হবে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং আমরা আদালতের শরণাপন্ন হব। রিজওয়ানা হাসান মূলত এই কথাটা বলে যে যারা ধর্মীয় মানে নারীবিদ্বেষী কথা বলে তাদেরকে মেন স্ট্রিমে আমরা আসতে দিইনি, এই কথার মাধ্যমে আসলে রিজওয়ানা হাসান কি এটা বলতে চেয়েছেন যে তাদেরকে ক্ষমতায় আসতে দিইনি? সেটাই হয়তো জামাত বুঝেছে। কিন্তু আবার অন্যদিকে এরকমও তো হতে পারে যে রিজওয়ানা হাসান সহ অনেককেই আমরা বিভিন্ন সময় অনেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো শুনেছি যে তারা এনসিপি জামাতের হয়ে কাজ করছে, হঠাৎ করেই তিনি বিএনপির হয়ে কাজ করছেন এরকম একটা কথা বলবেন, ব্যাপারটা একটু সন্দেহজনক না? এজন্যই অনেকে আবার এটাও বলছেন যে রিজওয়ানা হাসান কি ইচ্ছাকৃতই একটা গেম খেললেন, যে গেমের মাধ্যমে ইলেকশনটা বিতর্কিত হয়, যেহেতু তাদের মানে প্রত্যাশিত শক্তি ক্ষমতায় আসেনি, সেই কারণে ইলেকশনটা বিতর্কিত হওয়া, একটা ক্যাওয়াজ তৈরি হলে বিএনপি সরকার বিপদে পড়বে, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই কি মেটিকুলাস ডিজাইনে এরকম একটা মন্তব্য করে বসলেন একটা টেলিভিশন চ্যানেলে? এই প্রশ্নও অনেকে করছেন। কিন্তু তিনি যেহেতু মন্তব্যটা করে ফেলেছেন সেহেতু সেটাকে ক্যাশ করতে পারছে খুব সহজেই জামাত, এবং ক্যাশ করে সেটা নিয়ে কতদূর তারা যেতে পারে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু রিজওয়ানা হাসান যে কথা বলেছেন যে যারা নারী বিদ্বেষী, নারীদের অধিকার নিয়ে যাদের সমস্যা রয়েছে, নারীদের অধিকার যারা দিতে চায় না, তাদের ব্যাপারে তারা যথেষ্ট পদক্ষেপ নিতে পেরেছেন, এই কথা যখন তিনি বলছেন আদৌ কি সেটা সত্য? আমরা তো দেখেছি আদৌ সেটা সত্য নয়, কারণ সোহরাওয়ার্দী উদ্যান তাদেরকে মানে একটা ধর্মীয় শক্তিকে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ওপেন জনসভা করে নারীকে বারবর্ণিতা হিসেবে ঘোষণা করা, জঘন্য ভাষা উপস্থাপন করা, যেখানে নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা পর্যন্ত উপস্থিত ছিলেন, সেই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। নারী নীতি নিয়ে নারী কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট নিয়ে পরবর্তীতে একটি কথাও প্রফেসর ইউনূস সরকার বলেনি, ভয়ে এক ধরনের ওই উগ্রপন্থী গোষ্ঠীর কারণে ভয়ে বলেনি, কিংবা তাদের মন জয় করার জন্য বলেনি, সেই ব্যাপারটাও আমরা দেখেছি। অথচ রিজওয়ানা হাসানরা যখন এনজিওতে কাজ করেন তখন নারীদের নিয়ে বড় বড় কথা বলেন, প্রফেসর ইউনূসরাও যখন এনজিওতে কাজ করেন কিংবা আদিলুর রহমানরা যখন এনজিওতে কাজ করেন তখন নারীদের নিয়ে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু সরকারে যখন যান তখন স্বপ্ন দেখেন আফগানিস্তানের মতো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারলে সেটাই হবে একমাত্র মুক্তির পথ। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।